আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বেলা দরজা খুলতে বাহিরের দিকে যাবে তখনই নীরা বলে উঠল, আপু আমি দরজা খুলে দেই। বেলা হ্যাঁসূচক মাথা নাড়ল। ওনাটা টেনে মাথার উপর থেকে কপাল পর্যন্ত নিয়ে এগিয়ে চল দরজার দিকে। দরজার কাছে গিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করে নিল। দরজার সিটকিনি খুলে ওপাশে সাদমানকে দাঁড়িয়ে থাকতে দেখে মৃদু হাসল। সালাম দিয়ে সাদমানের মাথা নিচু করে বলল, আপনি এখন বিকেলে আসবেন বলেছিলেন। সাদমান নীরার প্রশ্নের উত্তর না দিয়েই বলল, আমার সাথে আপনাকে একটু যেতে হবে। নীরা সংকোচের সাথে জানতে চাইল, কেন? কে এসেছে নীরা? ভেতর থেকে ডাক আসতেই নীরা সাদমানকে ভেতরে প্রবেশ করতে বলে ভেতরের দিকে চলে এলো। সে রান্নাঘরের সামনে এসে বেলাকে বলল, আপু সাদমান সাহেব এসেছেন। রান্নাঘর থেকে মৌ আর বেলা বেরিয়ে এলো। সাদমানকে দেখেই বসতে বলল বেলা। মৌ চাপা হেসে জিজ্ঞেস করলো, আপনি বসুন, আমি এক কাপ চা নিয়ে আসি। সাদমান খাবে না বললেও মৌ সাদমানের কথা না শুনে সোজা রান্নাঘরে চলে গেল। বেলা নীরার পাশে গিয়ে দাঁড়িয়ে সাদমানকে উদ্দেশ্য করে বলে উঠল। সাদমান পাশের সোফায় বসতে বসতে নীরার দিকে তাকিয়ে বলল, আসলে কালকে যাকে বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে তার বিরুদ্ধে যে অপরাধের কথা বলা হয়েছে সেটা কতটা সত্য সেটা জানতে ওনাকে থানায় যেতে হবে। নীরা পূর্বের মতো ভীত ও সন্তুষ্ট হয়ে জিজ্ঞেস করল, আমাকে কি ধরে রাখবেন? যদি উনি স্বীকার না করে তাহলে আমাকে ধরে রাখবেন? সাদমান কপাল চাপড়ে বলে উঠল, আপনি তো বোকা, কেন আপনাকে কেন ধরে রাখবো? রাখতেই পারেন, আপনাদের উপর ভরসা নেই। ফিক ফিক করে হেসে উঠল বেলা। নীরার বাহুতে ধাক্কা দিয়ে বলল, চলো রেডি করে দেই তোমাকে, ভাইয়া ওকে আবার রেখে যাবেন তাই না? শেষের প্রশ্নটা সাদমানকে উদ্দেশ্য করে বলল বেলা। সাদমান চকিতে বলে উঠল, আমার বাসার ওদিকে একটা বাসা, মেয়েদের হোস্টেল টাইপ, ওখানে সিট খালি আছে। আমি ভাবছিলাম ওনাকে ওখানে তুলে দেব, একটা ছোটোখাটো জবের ব্যবস্থা করে দিলে ওনার আপাতত হয়ে যাবে। বেলা কিছুক্ষণ চুপ থেকে ভাবুক ভঙ্গিতে বলল, আচ্ছা আপনি আগে আজকের কাজটা শেষ করুন, তারপর আমাদের কথা হবে। সাদমান মাথা নাড়িয়ে ফোন স্ক্রিনে চোখ রাখে। মৌ এসে চা বিস্কুট দিয়ে পাশে বসে টুকটাক আলাপ করতে থাকে। বেলা নীরাকে রুমে নিয়ে এসে নীরা ব্যাগ থেকে জামা কাপড় বের করতে বললে নীরা বেলার কথা মতো ব্যাগ থেকে কিছু জামা কাপড় বের করলো। বেলা নেড়ে চেড়ে সেগুলো দেখে মাথা চুলকে বলল, আর কিছু নেই? নীরা দুই পাশে মাথা নেড়ে বলে উঠল, না, আমি তো এগুলোই নিয়ে এসেছি শুধু। তুমি আমার ড্রেস পরে যাবে? তোমার ঠিকঠাকই হবে বোধ হয়। বেলার প্রস্তাব মেনে নিতে নীরার কেমন একটা লাগছে। দ্বিধায় পড়ে চুপচাপ দাঁড়িয়ে রইল সে। বেলা কিছু একটা বুঝতে পেরে মুচকে এসে বলল, তুমি আমার ছোট বোনের মতো, তুমি নিলে আমার ভালোই লাগবে। বেলার কথাটা নীরার কানে পৌঁছাতেই বুকটা কেঁপে উঠল। বুকে হাত দিয়ে ঠকিল সে। বেলার দিকে নজর রেখে বলল, আমাকেও বোন বলা যায়? বেলা নীরার কাছে এসে দাঁড়িয়ে পূর্বের ন্যায় মৃদু হেসে বলল, কেন বলা যায় না? আমি বলছি তো, তুমি সৎ মানে আমি তোমার পাশে আজীবন আছি। হ্যাঁ আজীবন আছি। তুমি যাও, নিজেকে সঠিক প্রমাণ করে ফিরে এসো। ওহাজ অফিস থেকে 2টার দিকে ফিরে এসেছে। তিনজনে বসে খাওয়া দাওয়া শেষ করে বসে গল্প করছিল। হঠাৎ বেলা উঠে দাঁড়ায়। ওহাজ ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? ভাইয়া আমি গতকাল যা যা এনেছি সেগুলো তো আনপ্যাক করা হয়নি। আল্লাহ বাঁচিয়েছে, নষ্ট হওয়ার মতো কিছু নেই ওতে। তারাও আমি নিয়ে আসি। বলেই বেলা নিজের রুমের দিকে ছুটল। একটা লাগেজ নিয়ে মিনিট খানেকের মাঝে ফিরে এলো। বিছানার কাছাকাছি নিয়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, বিছানার উপর তুলে দাও তো এটা। বেলার কথা মতো ওহাজ বড় লাগেজটা বিছানার উপরে তুলে দিল। বেলা গিয়ে একপাশে বসে লাগেজ থেকে একে একে বিভিন্ন ধরনের জিনিসপত্র বের করে কার কার জন্য কী কী নিয়ে এসেছে সেটা বলছিল। একটা প্যাকেট বের করে মৌয়ের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা তোমার ভাইকে দিও, সাথে আঙ্কেল আন্টির গুলোও পাঠিয়ে দিও। মৌ মুচকে এসে বলে উঠল, আমার ভাইয়াকে আমি কেন দেব? তুমি দিয়ে রেখো। ওহাজ হাতের গিফটটা নাড়াচাড়া করতে করতে বলল,
আজকে ফ্রি আছি, সন্ধ্যায় বের হবি তোরা। অনেকদিন একসাথে বের হওয়া হয় না। মৌ নিজের পাওয়া জিনিসগুলো গুছিয়ে একপাশে রেখে সহাস্য বলে উঠল, হ্যাঁ, আমাদের একসাথে বের হওয়ার প্রয়োজন। কতগুলো বছর চলে গেল, কত মিস করেছি আগের দিনগুলো। আজ তাহলে বের হওয়া যাক। বেলা সহসা চাপা স্বরে বলল, ওহাস কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, আমি গতকাল রাত থেকে নীরার বলা অনুযায়ী খোঁজখবর নিয়েছি। যদিও সব পজিটিভ ফিডব্যাক এসেছে, তবুও এক বাসায় রাখা যাবে কিনা ভাবছি। বেলার দিকে তাকালো মৌ। বেলার ভাবুক দৃষ্টি দেখে বলল, বেলার বিয়ে পর্যন্ত থাকলে থাকুক, সমস্যা নেই। তারপর ওর কোনো একটা ব্যবস্থা করে দেওয়া যাবে। বেলা মৌর দিকে কৃতজ্ঞতার দৃষ্টি ফেলে বলল, হ্যাঁ থাকুক, মেয়েটাকে আমার খুব ভালো লেগেছে। পাশে থাকা ফোনটা বেজে উঠতেই ফোন স্ক্রিনে চোখ গেল মৌয়ের। বেলার ফোন বাজছে। বেলা মৌয়ের দিকে তাকাতেই মৌ মুচকে এসে চোখ সরিয়ে নিল। বেলা ফোনটা হাতে নিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, আমি একটু আসছি। বেলা সোজা নিজের রুমে এসেছে। ফোনটা তখনও বাজছে। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে ভরাট পুরুষালী গলায় ফারাজ বলে উঠল, আসসালামু আলাইকুম হবু বউ। বেলাও ফারাজের টোনেই কৌতুকের স্বরে বলে উঠল, ওয়ালাইকুম আসসালাম হবু বর। ফারাজ মজার স্বরে আবারও বলে উঠল। এপাশ থেকে বেলাও ফারাজকে ভেঙিয়ে বলল, হুম, আমাকে নকল করছেন? আমাকে নকল করছেন? বেলার উল্টো বলা কথা থামছে না দেখে ফারাজ মুচকে হাসল। আই লাভ ইউ ওয়াজিহা। আই লাভ ইউ ওয়াজিহা। আই লাভ ইউ। আই থেমে গেল বেলা। গম্ভীর কণ্ঠে বলে উঠল, কি চাই? কল করেছেন কেন? বেলার প্রশ্নের উত্তর না দিয়ে বলে উঠল, কপি করলে না কেন আমাকে? বেলা মুখ বাঁকিয়ে বলল, আমার ইচ্ছে। কল করেছেন কেন সেটা বলেন। ফারাজ এবার স্বাভাবিকভাবেই বলল, আব্বা আম্মা বিয়ের কথা বলে যেতে চাইছে, আপনার কোনো আপত্তি আছে? বেলা লজ্জা লাগছে। বিয়ের কথা এভাবে খোলামেলা ভাবে মেয়ের সাথে কেউ বলে নাকি? বেলাকে চুপ থাকতে দেখে আবারও ফারাজের কণ্ঠস্বর ভেসে এলো, কিছু বলছেন না যে? পুরো হয়ে যাচ্ছি আমি। আরেকটু হলে কি হবে? মানে আরো অপেক্ষা করতে বলছেন? বললে কি অপেক্ষা করবেন? না মানে বিয়েটা এবার করে নিলে হতো না? কেন আমার জন্য অপেক্ষা করবেন না? করব করব। কতদিন অপেক্ষা করতে হবে? ফাঁসিয়ে দিয়েছেন আপনি আমাকে। ফেসে থাকেন তাহলে? আর কত? কি কত? এভাবে ঘোরাবেন আর কতদিন? আপনি যতদিন অপেক্ষা করতে চাইবেন ঠিক ততদিন। যদি আজই বিয়ে করতে চাই? তবে আজই আমাদের বিয়ে। বেলার কথায় নড়ে বসলো ফারাজ। হেসে বলল, ভেবে বলছেন তো? বেলাও চকিতে জবাব দিল, ভাবাভাবির কিছু নেই। আপনি আমাকে ভালোবাসেন মানে আমি আপনার হতে সদা প্রস্তুত স্যার। বেলা ওয়ার্ড্রোব থেকে দুইটা শাড়ি বের করে বিছানার উপর রাখলো। কে কোনটা পরবে ঠিক করতে পারছে না। শাড়ি পরার বিষয়টা যদিও বেলা নীরাকে এখনও জানায়নি। মুখ একটা শাড়ি বের করে দিয়ে এসেছে পরার জন্য। রুমে এসে নিজের জন্য এবং নীরার জন্য শাড়ি বের করেছে। কয়েক মিনিট আগেই নীরাকে ওয়াশরুমে পাঠিয়েছে সে। বিকেলের দিকে সাদমান এসে নীরাকে দিয়ে গিয়েছে। সব ঝামেলা মিটে যাওয়ায় বেলা আর ওয়াহাজ মিলে সাদমানকে জানিয়ে দিয়েছে নীরার দায়িত্ব আজ থেকে তাদের। ওয়াহাজ তো বলেই ফেলেছে, নিজের বোনকে ছাড়া জীবনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে। নিজের বোনের সাথে সাথে আরেকটা বোনও না হয়ে আরও কিছু সময় সাথে থাকুক। ওয়াহাজের সিদ্ধান্তে মৌ আমোদ করেনি। সে জানে ওয়াহাজ শক্ত প্রকৃতির হলেও সে মানুষকে ভালোবাসতে জানে। যতটুকু ভালোবাসা সে স্ত্রী হিসেবে ওয়াহাজের কাছে আশা করেছিল তার চেয়ে অনেক বেশি পেয়েছে এবং পাচ্ছে। খট করে ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেতেই বেলা সেদিকে তাকালো। বেলাকে তাকিয়ে থাকতে দেখে মৃদু হাসল নীরা। এগিয়ে এসে সামনেটাতেই দাঁড়ালো। বেলা সিরিয়াস ভঙ্গিতে নীরার দিকে তাকিয়ে বলল, দেখ তো কোন শাড়িটা পছন্দ হয়। নীরা বিছানায় ফেলে রাখা শাড়িটার দিকে তাকালো। ঠোঁটে শাহাদাত আঙ্গুল নাড়াচাড়া করতে করতে বলল, ডান দিকের শাড়িটা বেশি সুন্দর। শাড়ি পরবেন আজ? সুন্দর লাগবে আপনাকে। বেলা বিছানা থেকে ডান পাশে শাড়িটা নিয়ে নেড়ে চেড়ে বলল, এই রংটা তোমার ওপর খুব চমকাবে, এটা তুমি পরবে।
নীরা বেশ আশ্চর্য হলো। সেরা জিনিসটা নিজের জন্য না রেখে নীরার দিকে বাড়িয়ে দেওয়ায় বেশ অবাক হলো। কপালে ভাঁজ পড়ল তার। এই শাড়ি আমি পরবো? আমি কেন এটা পরবো? এত দামি শাড়ি আমি পরবো না আপু। বেলা শাড়িটা নীরার হাতে গুজে দিয়ে বলল, আপু বলেছ না, বড়াপুর কথা রাখতে হয়। আমি এটা তোমাকে পরার জন্য দিচ্ছি, মানে তুমি এটা পরে আমাদের সাথে বের হবে। বৌমণিও শাড়ি পরবে। নীরা উৎসুক নয়নে চাইল। বৌমণি? আরে আমার ভাবি, বৌমণি, ভাবি দুটোই বলি। আচ্ছা, আমার ছোট কাকার বউকে বৌমণি বলতাম। আচ্ছা ছাড়ো সব, এখন নাও শাড়িটা পরে নাও। ভাইয়া বাইরে গেছে, এখনই হয়তো চলে আসবে। নীরাকে সবকিছু দেখিয়ে দিয়ে বিছানায় রাখা শাড়িটা নিয়ে পাশের রুমটায় চলে আসলো বেলা। অন্তত এখান থেকে শাড়িটা পরে কাজ এগিয়ে রাখলে ভালো হবে, নইলে তার ভাই হয়তো এখনই এসে তাড়াহুড়া শুরু করে দেবে, আর তার শাড়িই পরা হবে না। হঠাৎ কিছু একটা মনে হতেই নিজের রুমের দরজায় আবারও ফিরে যেয়ে কড়া নাড়ল। ভেতর থেকে নীরা নিজের শরীরে শাড়িটা জড়িয়ে নিয়ে দরজা খুলে হালকা একটু ফাঁকা করে বাইরে তাকালো। বেলাকে দেখে জিজ্ঞাসা চোখে তাকাতেই বেলা বলল, ওয়ার্ড্রোব শাড়িগুলো যেখানে আছে ওখানটায় আলাদা একটা সবুজ রঙের শাড়ি রাখা আছে, এটা আলমারিতে রেখে ওটা দাও। ওয়ার্ড্রোব আটকানো হয়নি। নীরা বেলার হাত থেকে শাড়িটা নিয়ে সোজা ওয়ার্ড্রোবের দিকে চলে গেল। হাতে শাড়িটা ভেতরে রেখে গাঢ় সবুজ রঙের শাড়িটা খুঁজে বের করে শাড়িতে হাত বুলিয়ে বলে উঠল, কি সুন্দর শাড়িটা। নীরার গলা শুনে বেলা বাহির থেকে বলে উঠল, পেয়েছো শাড়িটা? নীরা জ্বলতে জ্বলতেই দরজার দিকে এগিয়ে এলো। বেলার দিকে শাড়িটা বাড়িয়ে দিয়ে বলল, এটা। বেলা মৃদু হেসে উপর নিচে মাথা নাড়ল। এই শাড়িটাই চাইছিল সে। নীরা বলল, শাড়িটা দারুণ, আপনার পছন্দের তারিফ করতে হয়। এটা আমার পছন্দ নয়। এই আমিটাকে যে অতীত ভুলে ভালোবাসলো, আমাকে পেতে যে গুনে গুনে 4টা বছর অপেক্ষা করলো, এই শাড়িটা তার পছন্দের। বেলা শাড়িটা নীরার হাত থেকে নিয়ে বুকে জড়ালো। শ্বাস প্রশস্ত করে শাড়িটা ঘ্রাণ নিল সে। 4টা বছর শাড়িটা নিজের কাছে রেখেছিল সে। প্রায় প্রতিদিন একবার করে বের করে দেখত, কিন্তু ভাঁজ এখনও ভাঙেনি সে। শাড়িটা ফারাজের কথা মনে করিয়ে দিত। তার জন্য কেউ চাতক পাখির মতো অপেক্ষায় আছে, সেটাও মনে করিয়ে দিত। বেলা শাড়িটা পরে এসে আয়নার সামনে দাঁড়ায়। তৎক্ষণাৎ মৌ এসে দরজায় নক করলো। বেলা ভেতর থেকে বলে উঠল, ভেতরে এসো। মৌ ভেতরে এসে বেলাকে সবুজ শাড়িতে দেখে ভাবুক ভঙ্গিতে বলল, এটা ভাইয়া দিয়েছিল? বেলা মুচকে এসে মাথা ঝাঁকিয়ে বলল, ইয়েস, এটা আপনার ভাইয়া দিয়েছিল। মৌ হাসতে হাসতে সোফায় গিয়ে বসলো। বলে উঠল, তোমার আর আমার সম্পর্ক কিন্তু সেম সেম, বাট ডিফারেন্ট। ধুর, শোনো না। নো মানি নো হানি, গুড বয় গোজ টু হ্যাভেন, গুড বয় গোজ টু ব্যাংকক। মৌ মেকি রাগ করে মুখটা গোমরা করে ফেলল। বেলা হাসতে হাসতে বলল, আরে বল বল, কয়েকদিন ধরে এটাই সামনে আসছে, শুধু তাই বলে ফেলেছি। মৌ গম্ভীর স্বরে বলে উঠল, ননদ হতে যাচ্ছি আমি তোমার। আমার সাথে ভেবেচিন্তে কথা বলবে। আমার ভাইয়ের একমাত্র বোন আমি। বেলা মিথ্যে মিথ্যে কাশি দিয়ে উঠল। তুমি কোনদিন ভেবেচিন্তে কথা বলেছো আমার সাথে? তুমি আমার ননদ হবে, আর আমি ননদ হয়ে বসে আছি 4 বছর যাবত। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমিও আমার ভাইয়ের একমাত্র বোন। মৌ মুখ বাঁকিয়ে বলল, তুমি লস করেছো। তুমি রায়বাগিনী হতে পারোনি, কিন্তু আমি ননদিনী রায়বাগিনী হব। দেখা যাবে। নীরা ততক্ষণে নিজেকে গোছগাছ করে তাদের সামনে এসে দাঁড়ালো। খুঁতখুঁতে স্বভাবে বলল, কেমন লাগছে আমাকে? আমার শাড়ি পরতে লজ্জা লাগে খুব। কেমন করে তাকিয়ে থাকবে সবাই? বেলা আর মৌ একসাথে হেসে উঠল। বেলা হাসতে হাসতে বলল, শাড়ি তো উল্টো করে পরেছো, নিচের পার ওপরে আসবে। তুমি সুন্দর বলে আজ সবাই তাকিয়ে না থেকে তুমি যে উল্টো করে শাড়ি পরেছো সেটা সবাই দেখতো। চলো পরিয়ে দিই আমি। নীরাকে রেডি করে নীরাকে টেনে নিয়ে আয়নার সামনে দাঁড় করালো বেলা। নীরার কাঁধে নিজের চিবুক রেখে বলল, কত সুন্দর লাগছে আমার বোনটাকে। এত সুন্দর মেয়ের দিকে থেকে চোখ ফেরানো যায় নাকি? মৌ নিজের রুমেই বসে বসে ওদের দুজনের জন্য অপেক্ষা করছিল। কলিং বেল বাজতেই উঠবে, তখনই বেলা জোরেই বলে উঠল, আমি খুলে দিচ্ছি দরজা। মৌ আর না উঠে বসে রইল। বেলা গিয়ে দরজা খুলে সাদমানকে দেখে একটু অবাকই হলো। বুকে হাত গুজে সিনিয়র সিনিয়র ভঙ্গিতে মাথা উঁচু ঝাঁকাতে ঝাঁকাতে বলল,
কি চলছে আপনার মনে? কাউকে মন দিয়েছেন নাকি? কেমন যেন গন্ধ পাচ্ছি আমি। সাদমান গলা খাকারি দিল, নিজেকে স্বাভাবিক করে বলল, নীরার ফোন রাস্তায় পড়ে গিয়ে ডিসপ্লে ভেঙে গিয়েছিল। ওটা দোকানে দেওয়া হয়েছিল। বাসায় যাচ্ছিলাম, তাই ভাবলাম দিয়েই যাই। নম্বর রেখেছেন? সাদমান জিজ্ঞাসু চোখে বেলার দিকে তাকালো, বলল, কিসের নম্বর? না মানে পরে আবার আপনাকে কোনো প্রয়োজনে লাগতেই পারে। নারীকে দিয়ে ফোনটা দিন, আর সম্ভব হলে নম্বরটিও নেবেন। বেলা রুমটা দেখিয়ে দেবে তখনই পেছনে তাকিয়ে দেখে নীরা ততক্ষণে বাহিরে চলে এসেছে। সাদমান সেদিকে তাকাতেই যেন চোখটা সেখানে বসে গেল। কি অসম্ভব সুন্দর লাগছে মেয়েটাকে। দুইবার দেখা হয়েছে এর আগে, গতরাতে আর সকাল থেকে বিকেল। এভাবে নীরাকে সে দেখার সুযোগ পায়নি, ইচ্ছেও করেনি তার। তবে এখন এত অন্যরকম কেন লাগছে নীরাকে? কেন চোখটা আটকে গেল তার? উহুম উহুম। বেলা সাদমানের দিকে তাকিয়ে শব্দ করতেই সাদমান হকচকিয়ে উঠল। বেলার হাতে ফোনটা ধরিয়ে দিয়ে বলল, এটা ওনাকে দিয়ে দিবেন, আমি আসছি, ভালো থাকবেন। সাদমান এক মুহূর্ত সেখানে ব্যয় না করে তৎক্ষণাৎ বেরিয়ে গেল। বেলা ঠোঁট টিপে হেসে নীরার দিকে এগিয়ে গিয়ে ফোনটা ধরিয়ে দিল। নীরা জানতে চাইল, উনি এভাবে চলে গেলেন কেন? আসলে ওনার কাজ আছে, তাই আর দেরি করলো না। রুম থেকে মৌ বলে উঠল, ওয়াজিহা, তোমার ভাইয়া আসছে, রেডি তোমরা? বেলা চকিতে বলে উঠল, ইয়েস, ভাইয়ার বউ। চারজন বেরিয়েছে অনেকক্ষণ। নীরা খুব একটা মন্দ লাগছে না সবার সঙ্গ। বেলা তাকে সবসময় কাছাকাছি রাখছে। বেলা এতগুলো দিন পর দেশে ফিরেছে। পরিচিত পুরনো জায়গাগুলো যেন আগের মতোই রয়ে গিয়েছে, যদিও অনেকটা পরিবর্তনও হয়েছে। আজ তারা গাড়ি নিয়ে বের হয়নি। মৌয়ের হাঁটতে ইচ্ছে করছিল বিধায় সবাই হেঁটে নির্দিষ্ট গন্তব্যে আসার সিদ্ধান্ত নেয়। যেহেতু এখানে আসার কথা ছিল সেটা বাসা থেকে খুব একটা দূরে নয়, তাই কারো কোনো অসুবিধাও নেই। ফুচকা অর্ডার দিয়ে চারজনেই বসেছিল। বেলার ফোনে মেসেজের শব্দ হতেই বেলা স্ক্রিনে চোখ বুলিয়ে মুচকি হাসল। পারাজ আজও এখানে এসেছে, তাকে একটু বাহিরের গেটের দিকে এগিয়ে যেতে বলেছে। বেলা চেয়ার ছেড়েই উঠে দাঁড়ালো। ওহাজ মাথা উঁচিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে, দাঁড়ালে কেন বোন? বেলা আমতা আমতা করে বলল, আসলে ফারাজ এসে বললো গেটের দিকে এগিয়ে যেতে বললো। ওহাজ স্বাভাবিকভাবেই বলল, সাবধানে, হ্যাঁ, সামনে একটা দল বসে আছে। বেলা মাথা ঝাঁকিয়ে মৃদু হেসে বলল, সমস্যা নেই, তোমার বোন বড় হয়েছে ভাইয়া। বেলা বেরিয়ে এলো সেখান থেকে। ফারাজ কল দিচ্ছে। কল কেটে গেটের দিকে এগিয়ে যেতে লাগলো। ফর্সা পেটটা নজর আটকে রেখেছে ম্যাম, একটু দাঁড়িয়ে যান না, ভালোভাবে দেখার সুযোগটা করে দিন। বেলা শাড়ি কুচি ধরে বেশ সাবধানে এগিয়ে যাচ্ছিল। এমন কুৎসিত বাক্যগুলো কানে আসতেই দাঁড়িয়ে গেল সে। কোমরের কাপড়টা ইঞ্চিখানেক সরে গিয়েছিল। তৎক্ষণাৎ ঠিক করে নিয়ে আবারও এগিয়ে যেতে লাগলো। ওভাবেই দাঁড়িয়ে থাকতেন আর একটু। অতটুকু পেট যদি নাই দেখা যায় তাহলে শাড়ি পরার মানে কি? আমাদেরও তো একটু দেখার হক আছে, তাই না? চোয়াল শক্ত করে এবার দাঁড়িয়ে গেল বেলা। এগিয়ে যেতে লাগলো পাশে দাঁড়িয়ে থাকা ছেলেগুলোর দিকে। সামনে গিয়ে দাঁড়াতেই দলের একজন গাল চুলকে বলে উঠল, আমার চোখে সমস্যা নেই, দূরের জিনিসও পরিষ্কার দেখতে পাই, কষ্ট করে কাছে আসতে গেলেন কেন? বেলা সোজা ছেলেগুলোর সামনে এসে দাঁড়ালো। চোয়াল তখনও শক্ত, চোখ দুটিও রাগে লাল হতে শুরু করেছে, ঠোঁট দুটি তির করে কাঁপছে। বেলার এই অবস্থা কৌতুক ভেবেই হেসে উড়িয়ে দিতে আরেকবার বলল, কিছু বলবেন আপা, নাকি ভালোভাবে? কথাটা শেষ করতে পারল না ছেলেটা। হাতে থাকা ব্যাগটা দিয়ে ডান দিক থেকে ছুড়ে দিল ছেলেটার চোখের দিকে। আহ শব্দ করেই ছেলেটা বাম হাত দিয়ে চোখটা চেপে ধরল। খোলা চোখে বেলার দিকে রক্তিম চোখে তাকালো। বেলা দেরি না করে নিজের ব্যাগটা বাম হাত দিয়ে ব্যাগের ফিতা হাতে পেঁচিয়ে আবারও ছুঁড়ে মারল। সময় না নেওয়াতে ছেলেটা কিছু করে উঠতে পারল না। দুই হাতে দুই চোখ চেপে ধরে কর্কশ গলায় বলে উঠল, এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? এই মাগিরে ধরতে পারতেছিস না? ধর ওরে, গাড়িতে ওঠা, দেমা গাজর ভেঙে দেবো। চোখ জুড়ে বেলার দিকে এগিয়ে এসে হিজাবের উপর থেকে চুলের খোপাটা ধরবে তখনই পা অর্ধেক ভাঁজ করে হাঁটুটা প্রবল গতিতে উঁচু করে ছেলেটার অন্ধ্র কোষ বরাবর সজোরের লাথি বসিয়ে দিল। ছেলেটা এবার ব্যথায় দুহাত চেপে হাঁটু ভেঙে মাটিতেই বসে পড়ল। পাশে দুজনের একজন এসে মাটিতে বসে পড়া ছেলেটাকে
তুলতে লাগলো। আর অন্যজন বেলার দিকে তেড়ে আসতেই বেলা সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, বয়স হয়েছে, বিয়ে করে নে। একটা বউয়ে কাজ না হলে, শান্তি না পেলে 4টা বিয়ে করে নে। 4 দিন 4 জন। আই থিঙ্ক মনটা আর বাইরের মেয়েদের দিকে আসবে না। তবুও যদি আসে তাহলে তোদের কুকুরের স্বভাব। কুকুর যেমন রাস্তায় যে স্বভাব দেখায়, তোরাও ওরকম করতে চাস। কিন্তু দুঃখের ব্যাপার হলো মেয়ে পাস না। রাস্তায় তো তোদের কোয়ালিটির মেয়ে পাবি না। 500 টাকা খরচ করলেই প্রতি রাতে নতুন নতুন শরীর পাবি। এত সুযোগ থাকা সত্ত্বেও কাজে না লাগিয়ে রাস্তায় বের হওয়া মেয়েদের আনকমফোর্ট ফিল কেন করাতে আসিস? ও আচ্ছা, টাকা নাই, ভিখারি। টাকা থাকবেই বা কিভাবে? তোদের মতো হাতে চুরি পরা ছেলেদের তো টাকা, ক্যারিয়ার ভালো করার নেশা না জেগে মেয়েদের শরীরের নেশা জাগে। নোংরা মন, চোখ তো ফাঁকফোকর দিয়ে নারীর পেট দেখে, বুকের গড়ন দেখে, নিতম্ব দেখে। তোদের এই জেনারেশনের থেকেই কুকুরের স্বভাব তোদের ছোট ভাই আর ছেলেরাও পাবে। সেটার আগে কটমট করে বেলাকে দেখছে। বেলা নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে আরেকটা চর বসিয়ে দিল। ধমকের সুরে বলে উঠল, চোখ নামিয়ে কথা বল। এভাবে আমার দিকে তাকাবি না। 5 বছর আগে একজনের অবস্থা খারাপ করেছিলাম। মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছিল। 18 বছর আগে গোড়া পেরে কেটে দিয়েছিলাম। এসবে আমার হাত বা আমার মন কাঁচা নয়। আমাকে আর 5টা মেয়ের মতো সহজ ভেবে ভুল করিস না। এই তোদের মা শাড়ি পরে না? কোমর বের হলে কি এভাবেই দেখিস? নারী নরম হলে তুলোর মতোই নরম হয়, আর কঠোর হলে বেলা হয়। আমি বেলা, আমি রূপে তুলো, গুণে পাথর। যখন যেটা প্রয়োজন তার চেয়ে বেশি দেখাতে পারি। এরপর থেকে তোরা যদি একটা বার আমার চোখে খারাপভাবে উপস্থিত হয়েছিস তাহলে একদম পা কেটে হাতে ধরিয়ে দিব। না পারবি হাঁটতে, আর না থাকবে মেয়েদের উত্ত্যক্ত করার সাহস। চোখ বন্ধ করে শ্বাস প্রলম্বিত করলো বেলা। চোখ খুলে তিনজনের দিকে পরপর দৃষ্টি রেখে বলল, বিনাশিনী থেকে প্রণয়িনী হয়ে ওঠা নারীকে আবার বিনাশিনীর রূপে দেখার আবদার করলে বিনাশ হয়ে যেতে হবে। চারপাশে মানুষ জড় হতে শুরু করেছে। হইচই শুনে ওহাজ সহ তিনজনই এগিয়ে এসেছিল। ভিড় ঠেলে সামনের দিকে এসে বেলার কর্মকাণ্ড দেখছিল। মৌ বারবার এগিয়ে গিয়ে বেলাকে থামাতে বললেও ওহাজ কিছুতেই যায়নি। উল্টো তাদের চুপ করিয়ে রেখেছিল। বলেছিল, আমি জানি আমার বোন কি কি করতে পারে আর কখন আমাকে প্রয়োজন। ওয়াজিহার এখন কাউকে প্রয়োজন নেই। সেই 10 বছর বয়সের রূপটা মাঝে মাঝে সামনে আনে সে। মৌ অবাক হয়ে জানতে চেয়েছিল, 10 বছর বয়সের রূপ মানে? ওহাজ মৌয়ের প্রশ্নোত্তর না দিয়ে বেলাকে দেখিয়ে যেতে বলেছিল। অপর দিক থেকে ফারাজ একাই ভেতরে আসছিল বেলার দেরি হচ্ছে বলে। ওহাজ সেদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোনকে দেখছিল। ফারাজ সামনের দিকে আসতেই ছুটবে বেলার দিকে, তখনই ওহাজ নিজেও ফারাজকে থামিয়ে দেয়। বেলার হুঁশ ফিরতে চারপাশে ভিড় দেখে নিজেকে স্বাভাবিক করতে ব্যস্ত হয়ে পড়ল। কয়েকজন এসে কিছুক্ষণের মধ্যেই জায়গাটা ফাঁকা করে ফেলল। ফারাজ হন্তদন্ত হয়ে এগিয়ে এসে বেলাকে উদ্দেশ্য করে বলল, ঠিক আছেন আপনি? বেলা মৃদু কণ্ঠে বলে উঠল, কেমন দেখছেন? আমি আসতে চাচ্ছিলাম, ওয়াহাজ ভাই থামিয়ে দিয়েছিল। প্রয়োজন হলে আপনার সাথে ভাইয়াও আসতো, তেমন কিছু হয়নি। চলুন বসা যাক। ফারাজ মাথা চুলকে বলল, আম্মা আপনাকে নিয়ে যেতে বলল। বেলা ইতস্তত গলায় বলল, এখন আপনাদের বাড়িতে? দাঁড়ান, মৌকেও বলি, সবাই মিলে যাওয়া যাক। বলে দেখুন, নীরাও আছে ওখানে। ও আমাদের সাথেই থাকবে এখন থেকে। আপনি তো খুব বেশি দিন থাকছেন না ওখানে। বেলা আর কিছু বলল না। সে বুঝেছে ফারাজ কোন দিকে কথা টানতে চাইছে। কথা যেদিকেই যাক না কেন এই লোক সেই কথার গতিপথ পরিবর্তন করে বিয়ের দিকেই নিয়ে যাবে। পুরুষ মানুষের এই এক স্বভাব। গাড়ি এসে ফারাজের বাড়ির সামনে থামলো। বেশ কয়েকদিন হয়ে গিয়েছে মৌয়ের আশা হচ্ছিল না বাড়িতে। বেলার মারফতে আশাও হয়ে গেল। গাড়ি থেকে একে একে সবাই নেমে পড়ল। নীরা নিজেও বেলার সাথে সাথে গাড়ি থেকে নেমে বাহিরে এসে দাঁড়ালো। চারপাশটা দেখতে শুরু করলো। ওহাজ আর মৌ ওপরতলায় যেতে শুরু করলো। মৌ যেতে যেতে নীরাকেও ডেকে নিল। বেলা গেটের পাশে 4-4.5 বছর আগের পুরনো মুখটা দেখে ঠায় দাঁড়িয়ে রইল। ফারাজ বেলার জন্য গাড়ির পাশেই দাঁড়িয়ে থাকলো। গেটের দিকে এগিয়ে যেতে থাকলে দারোয়ানও ইতস্তত করতে করতে সামনের দিকে এগিয়ে আসলো। সামনে এসে দাঁড়াতেই বেলা বলে উঠল, কেমন আছেন চাচা? আমাকে চিনেছেন? লোকটা বাহু উল্টো পাশ দিয়ে চোখের কোনা মুছে নিল। আহ্লাদিত
গলায় বলল, আমারে মনে রাখছেন আম্মা? ওয়াইজ জামাইয়ের সাথে মাঝে মাঝেই দেখা হয় বাড়িতে, কিন্তু আপনারে দেখি না অনেক দিন। জামাইরে জিজ্ঞেস করলেই বলতো আপনি ভালো আছেন, তাড়াতাড়ি আসবেন। বেলা মৃদু হাসল, বাহুতে হাত দিয়ে বলল, শরীর ভালো আছে আপনার? এই শীতে গরম পোশাক কই? এটাই শীত যায়। রফিক চাচা সরস দৃষ্টিতে বেলাকে দেখল, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমার সব আছে আম্মা। ফারাজ বাবা কিন্না দিচ্ছে সেদিন। আপনি তাড়াতাড়ি বাড়িতে চইলে আসেন তো। বউ আম্মা যাওয়ার পর বাড়িটা কেমন হইয়া গেছে, তাড়াতাড়ি চইলে আসেন আপনি। বেলা ফারাজের দিকে তাকালো। ফারাজ তখনও বেলাকে দেখছে। বেলা রফিক চাচার কথায় পৃষ্ঠে কোনো কথা না বলে পূর্বের ন্যায় ঠোঁটে হাসি রেখেই বলল, নিজের যত্ন নেবেন চাচা। দুজন পাশাপাশি সিঁড়ি দিয়ে উঠছিল। ফারাজ বেলাকে চুপচাপ দেখে বলে উঠল, আপনার মন খারাপ? বেলা মাথা নিচু করেই হাঁটছিল। সেভাবেই এক ধাপ করে করে উপরে উঠতে থাকলো। মন খারাপ করব না। কেন মন খারাপ করেছেন? আমি কোন শাড়িটা পরেছি খেয়াল করলেন তো? করেছি তো। কিছু বললেন না যে? যেটা বলতে চান সেটা এত মানুষের মধ্যে বলা যায়? সামান্য প্রশংসাও করতে পারেন। কিভাবে প্রশংসা করতে হবে? কেমন লাগছে সেটা বলতে পারেন। আমি তো শুধু ভালোবাসি বলতে চাই। ফাহমিদা বেগম হরেক রকম রান্না করেছেন আজ। মেয়ে জামাইসহ হবু বৌমাকে নিয়ে কিছু সময় কাটাতে চাইছিলেন। বাসায় প্রবেশের সাথে সাথে ফাহমিদা বেগম এক প্রকার দৌড়ে এসে বেলাকে বুকে জড়িয়ে নিলেন। বেলা আচমকে এমন স্পর্শ পেয়ে থতমত খেয়ে গেল। চুপচাপ দাঁড়িয়ে রইল সে। ফাহমিদা বেগম নিজেকে ছাড়িয়ে নিয়ে বেলার গালে হাত ফুলিয়ে নিয়ে বলল, কেমন শুকিয়ে গেছো তুমি? খাওয়া দাওয়া করনি ওইখানে ঠিক মতো? বেলা মৃদু হেসে জবাব দিল, আন্টি শুকিয়ে যায়নি তো, অনেকদিন পর দেখছেন তাই এমন লাগছে। রুমে বসেই ওহাজ, মৌ আর নীরার সাথে আলাপ সারছিলেন মুহিব সাহেব। তিনজনকে বসিয়ে রেখে পানি খেতে বাহিরে আসতেই বেলাকে দেখতে পেলেন। বেলাও দেখা মাত্র সালাম দিল। মুহিব সাহেব সালামের জবাব দিয়ে সাগ্রহে জবাব দিল, কেমন আছো আজিহা? বেলা মাথা একপাশে হেলিয়ে বলল, জি আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যাও ভেতরে গিয়ে বসো। জি। ফাহমিদা বেগম বেলাকে নিয়ে ড্রয়িং রুম থেকে নিজেদের রুমে গেলেন। বাসার জিনিসপত্র গোছানো ঠিক আগের মতোই, অনেকটাই রয়ে গেছে। ছোট ছোট কিছু পরিবর্তন হলেও সেটা চোখে পড়ার মতো না। সবাই একসাথে বসে গল্প করছিল। মূলত ফারাজ আর বেলার বিয়ের কথা চলছিল। নীরার ফোন বেজে ওঠায় নীরা সবার মাঝখান থেকে উঠবে, তখনই বেলা নীরার হাত চেপে ধরল। কোথায় আছো? নীরা ফোনের স্ক্রিন বেলাকে দেখালে বেলা মুচকি এসে বলে উঠল, ও আচ্ছা যাও। নীরা ফোনটা নিয়ে বাহিরে এসে দাঁড়ালো। ততক্ষণে ফোনটা কেটে গিয়ে আবারও বাজতে শুরু করেছে। নীরা কল রিসিভ করলো। ওপাশ থেকে ভট পুরুষালী গলায় কেউ বলে উঠল, ওখানে আপনার কোনো অসুবিধা হবে না তো? নীরা মিনমিনিয়ে বলল, কোনো অসুবিধা হচ্ছে না। অসুবিধা হলে বলবেন আমায়। ঠিক আছে। খেয়েছেন রাতে? না, খাবো হয়তো এখনই। আচ্ছা, একটা কথা ছিল। জি বলুন। তখন ফোনটা দিয়েই কথা না বলে ওভাবে চলে গেলেন কেন? কাজ পড়ে গিয়েছিল এজন্য। এখানে বেলা আপুর বিয়ের কথা চলছে ফারাজ ভাইয়ের সাথে। ভাবছি আজ বাসায় গিয়ে আপুর থেকে সব কিছু শুনবো। আচ্ছা শুনবেন তবে। থাকুন, খেতে ডাকছে আমাকে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সবাই খেতে বসেছে। নীরাকে ডাকা হয়েছে অনেকক্ষণ যাবৎ। নীরা আসতে দেরি হচ্ছে দেখে মৌ চেয়ার ছেড়ে উঠবে, তখনই নীরা খাবার টেবিলের কাছে এসে দাঁড়ালো। নীরাকে দেখে মৌ বলে উঠল, কখন থেকে ডাকছি তোমাকে, কে কল দিয়েছিল? নীরা আমতা আমতা করে বলে উঠল, আসলে সাদমান সাহেব কল দিয়েছিলেন। ওয়াহাজ কথা থামিয়ে দিয়ে বলল। নীরা হাসিচোখ মাথা নেড়ে ফাহমিদা বেগমের চেয়ারের পাশে গিয়ে বসলো। নীরা এই কয়েকদিনে বেশ ভালো মানিয়ে নিয়েছে মৌ আর বেলার সাথে। যেখানে যায় তিনজনেই যায়। আবার ওয়াহাজ সারাদিন বাসায় না থাকায় তিনজনে ছুটিয়ে আড্ডাও দেয়। এই তো গতকাল বেলা নিজের জন্য কিছু কেনাকাটা করবে বলে ঠিক করেছিল। মৌ জানালো তারও কিছু জিনিসপত্র প্রয়োজন। দুজন যেহেতু বের হবে সেহেতু নীরাকে একা বাসায় রেখে যাওয়াটা যায় না। তিনজনই বের হয়ে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাসায় ফিরতে ফিরতে রাত 8টা বাজিয়ে দেয়। বেলা নিজে পছন্দ করেই নীরাকে কয়েকটা বাসায় পরার আর বাহিরে যাওয়ার জন্য পোশাক কিনে দিয়েছে। নীরার চোখ দুটো দোকানেই ছলছল করে উঠেছিল।
আনমনে বলে উঠেছিল, ছোটবেলা থেকে এরকম ভালো কেউ বাসেনি। মা মারা যাওয়ার পর বাবা আরেকটা বিয়ে করলো, তারপর আবার কিসের থেকে কি হয়ে গেল বুঝতেই পারলাম না। আমাকে ভালোবাসা বন্ধ করে দিল সবাই। বেলা ভালোবাসায় বুকের এক পাশে আগলে নিয়েছিল নীরাকে। কষ্টটা সে ভাগ করে নিয়েছে নীরার সাথে। আগামীকাল আনুষ্ঠানিকভাবে বেলাকে দেখতে আসার আবদার করেছেন ফাহমিদা বেগম। ছেলের বিয়ে নিয়ে সব কিছু করতে চান তিনি। অন্য অপরিচিত জায়গায় ছেলেকে বিয়ে দিয়ে দিলে যেমন মেয়ে দেখতে যেতে হতো, ঠিক সেরকমভাবেই বেলাকে দেখতে আসতে চান তিনি। এটা করলে মেয়ের বাড়িতে আয়োজন করে একটু আশাও হবে ভেবেই চিন্তাটা করেছেন তিনি। পারাজ বিকেলে হসপিটাল থেকে বের হয়ে বেলাকে কল করলো। আগামীকালের জন্য একটা শাড়ি বেলাকে উপহার দিতে চায় সে। কাল সে আবার বেলাকে শাড়িতেই দেখতে চায়। চটপট করে গাড়িটা নিয়ে বেরিয়ে যায় সে। 4 বছর আগে একটা শাড়ি কিনতে অনেক সময় লাগিয়েছিল সে। প্রিয়জনের পছন্দ হবে কিনা ভেবেছে। প্রিয়জনের জন্য সবচেয়ে ভালো জিনিস খুঁজে বের করতে অনেকটা সময় লাগিয়েছিল সে। তাই এবার যেন বেশি রাত করতে না হয়, তাই সে সকালেই মার্কেটে পৌঁছে যায়। বেশ কয়েকটা দোকান ঘুরে ঘুরে একটা হালকা গোলাপি রঙের শাড়ি পছন্দ করে সে। পছন্দের শাড়িটা কিনে নিয়ে দোকান থেকে বের হয়ে বেলাকে কল করলো সে। রিং একবার কেটে গেলে আবারও কল দিল সে। এবার তাড়াতাড়ি রিসিভ হলো। ওপাশ থেকে নাক টেনে কান্না জড়ানো গলায় বেলা সালাম দিল। বেলার গলা কানে আসতেই কে যেন বুকে আঘাত করলো ফারাজের। চকিতে জিজ্ঞেস করলো, কি হয়েছে, আপনি কাঁদছেন? বেলা পুনরায় নাক টেনে বলল, হ্যাঁ, তাছাড়া উপায় আছে? কি হয়েছে? বেলা ফিক করে হেসে ফেলল। আবারও ভারী গলায় বলল,